তোমাদের যে আজকে নোটটা বোঝাবো তার আগে যে এর আগের দিনই যে নোটটা পড়েছিলাম দস্তক্ষী এবং সিরিয়ালের সাথে বিবাদের কারণ, আর আজকের নোটটা হচ্ছে তোমার পলাশির যুদ্ধ ফলাফল। আজকের নোটটা বুঝতে গেলে তোমার আগের নোটটা একটু তোমাকে মানে আগের নোটের সাথে আজকের নোটের সম্পর্ক আছে। আগের নোটটা তুমি যদি ভালো করে বুঝো তো আজকের নোটটা বুঝতে খুবই সহজ লাগবে। যেমন আগের নোটে যেমন ছিল দস্তক্ষী, দস্তক মানে কি বলেছিলাম তোমার আগের দিন, ছাড়পত্র, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের বাংলাতে যে ব্যবসা করবে তার জন্য একটা ছাড়পত্র নিয়েছিল। কার কাছ থেকে? দিল্লির সম্রাট ফারুক শাহের কাছ থেকে, বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করতে পারত। ঠিক আছে, এবং এই দস্তকের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশেষ সুবিধা হয়েছিল যে আমাদের বাংলার যে নবাবকে তাদের কোনো ট্যাক্স দিতে হতো না। এতে কি হয়েছিল? এতে বাংলার ক্ষতি হচ্ছিল, রাজস্বতে বিশেষ করে ক্ষতি হচ্ছিল। দস্তকটা ছাড়পত্র বলেছিলাম, যে ছাড়পত্রটা কেমন, যে আমি বললাম যে এর আগের দিন বলেছিলাম যে বিভিন্ন কোম্পানি ভারতবর্ষে ব্যবসা করতে আসলে তো ছাড়পত্র নিতে হয় সরকারের কাছ থেকে। সেই রকম মানে একটা ট্যাক্স দিতে হয়, তার বদলে সেই কোম্পানিগুলো, সেই বিদেশি কোম্পানিগুলো ভারতে ব্যবসা করার সুযোগ পায়। সেরকমই হচ্ছে দস্তক। ঠিক আছে, এর সাথে নবাব সিরাজউদ্দৌলার বিবাদের কারণটা কি দেখো। এই যে বাংলাতে বিনা শুল্কে বাণিজ্য করছিল, তাহলে সেখানে কি আমাদের বাংলার ক্ষতি হচ্ছিল রাজস্ব থেকে সিরাজের। কারণ একটা সরকার বলো, একটা রাজশক্তি বলো, কিসের উপরে চলে? ট্যাক্সের উপরে। সেখানে ট্যাক্স ফাঁকি দিচ্ছিল, এই জন্য কিন্তু সিরিয়ালের সাথে বিবাদ লাগে। আরো বহুত অনেকগুলো কারণ আছে, যেমন হচ্ছে কি বলতো, এই যে সিরাজকে অসম্মান, সিরাজ যখন বাংলার নবাব পদে যুক্ত হয় তখন সিরাজকে অসম্মান করে। আমি অত ডিটেলস যাচ্ছি না, যেহেতু এর আগের দিন বইয়েছিলেন। তারপরে হচ্ছে ষড়যন্ত্র করে ঘসেটি বেগম, তারপরে হচ্ছে মির্জাফর, তার যে পরিবারের যে সদস্যগুলো আছে বা তার যে বাংলার যে সদস্য আছে তাদের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন ষড়যন্ত্র করতে শুরু করে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা নিয়ে কি সিরাজের সাথে বিবাদ হয়। তারপরে কি কৃষ্ণ দাসকে প্রত্যর্পণ করতে অস্বীকার, যে ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কি ছিল কৃষ্ণ দাস, সে সমস্ত সয় সম্পত্তি নিয়ে কোথায় চলে যায়? কলকাতায় চলে যায়। কলকাতায় গেলে সিরাজউদ্দৌলা নবাবের নির্দেশ দিল যে ইংরেজকে যে কৃষ্ণ দাসকে ফিরিয়ে দিতে। তখন কি হয়? তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণ দাসকে প্রত্যাবর্তন করতে অস্বীকার করে। এখানে কি হয়? নবাব ক্ষুব্ধ হয়। তারপরে দস্তকের অপব্যবহার। দস্তকে আমি তোমাদের স্যামসাং কোম্পানিতে বুঝেছিলাম যে তোমাকে স্যামসাং কোম্পানি হয়তো তোমাকে মোবাইলে বিক্রি করতে দিয়েছে, কিন্তু তোমাকে টিভিতে হয়তো বিক্রি করতে দেয়নি, ঠিক না? সেখানে তোমার হচ্ছে তোমার স্যামসাং কোম্পানি কি করছে? মোবাইল বিক্রি করছে, টিভি বিক্রি করছে, ফ্রিজ বিক্রি করছে। তাহলে কি সরকারের তাহলে লস, আমাদের বাংলা নবাবের লস, রাজস্ব খরচ ঘাটতে হচ্ছে। আরো সহজ অর্থে বুঝাচ্ছি যে দিল্লির সম্রাট ফারুক শাহ কি কোম্পানিকে ব্যবসা করার জন্য দস্তক দিয়েছিল। কোম্পানির কর্মচারীকে তো ব্যবসা করার জন্য দস্তক দেয়নি। কি করতে? দস্তকের সুযোগ নিয়ে কোম্পানির কর্মচারীরা নিজস্ব ব্যবসা করত। এর ফলে কি বাংলার নবাবের রাজস্ব ঘাটতি হতো, ট্যাক্স ফাঁকি দিত। এটা নিয়ে দ্বন্দ্ব লেগেছিল। ঠিক আছে, তারপরে দুর্গ নির্মাণ করছিল কলকাতায়। সেটাকে যদি বন্ধ করতে বলে নবাবের নির্দেশ দেয়, সেটা কিন্তু প্রত্যাখ্যান করে কে? ইংরেজ সরকার, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই জন্য কিন্তু সিরাজ প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়। ঠিক আছে, এরপরে কি হয়? সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে এবং অন্ধকূপ হত্যার কথা বলেছিলাম তোমাদের। 146 জন ইংরেজের মধ্যে 123 জন মারা যায়।
100 মানে 14 ফুট ঘরে 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে তোমার হচ্ছে তাদেরকে বন্দি করা হয়, তার মধ্যে 123 জনে মারা যায়। কিন্তু এটা একটা কি, এটা গুজব রটানো হয়েছিল, এবং সম্ভব না যে একটা 14 ফুট ঘরে 140 জনকে আটকে রাখা সম্ভব। ঠেসে ঠেসে বললেও 140 জন আটবে না। ঠিক আছে, এটা ছিল অঙ্গভঙ্গ হত্যা। এরপরে হবে কি তোমার হচ্ছে তোমার পলাশির যুদ্ধ, যেটা বলছে সিরাজউদ্দৌলার কলকাতা অভিযান থেকে পলাশির যুদ্ধ। ঠিক আছে, এবার যেহেতু কলকাতা অভিযান করে তোমার ইংরেজ কোম্পানি যে দুর্গ নির্মাণ করছিল সে দুর্গকে ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, আবার ইংরেজ কোম্পানি কি করে বলতো, কলকাতা পুনর্দখল করে। কার নেতৃত্বে? রবার্ট ক্লাইভের নেতৃত্বে কলকাতা পুনর্দখল করে, এবং কি হয়, আলীনগরের সন্ধি হয়। কিসের সন্ধি হয়? আলীনগরের সন্ধি। এই আলীনগরের সন্ধিতে কি আছে? আলীনগরের সন্ধিতে আছে তোমার যে কোম্পানি বিনা শুল্কে আমাদের বাংলাতে ব্যবসা বাণিজ্য করতে পারবে। ঠিক আছে, এবং তাদের যে নিজস্ব মুদ্রা আছে সেই মুদ্রার মাধ্যমে, এটা হয় আলীনগরের সন্ধি। ঠিক আছে, এবার সিরাজ কি করে, চন্দননগরে বাণিজ্যিক কুঠি দখল করার চেষ্টা করে। কিভাবে? ফরাসির সাথে হাত মিলিয়ে। ঠিক আছে, এর ফলে কি হয়, সেটা কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানতে পারে, এবং রবার্ট ক্লাইভ সেই চন্দননগরের যে দুর্গ সেটাকে দখল করে নেয়। ঠিক আছে, আর সিরাজ তারপরে কি আছে তোমরা তো পড়েছো, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘসেটি বেগম, শৌকত জং, তারপরে হচ্ছে তোমার মির্জাফর, এদের নিয়ে কি সিরাজ ষড়যন্ত্র শুরু করে। এর ফলে কি হয়, পলাশির যুদ্ধ হয়। কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি। কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি। এবং এই পলাশির যুদ্ধে সিরাজের পরাজিত হয়। এই পরাজিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে মির্জাফর। মির্জাফর ছিল সিরাজের সেনাপতি। ঠিক আছে, এই মির্জাফরের জন্য কিন্তু তোমার সিরাজউদ্দৌলা পরাজিত হয়। ঠিক আছে, মানে এমনই একটা শোচনীয় হার, যেটা কখনোই সম্ভবই ছিল না যে হারটা হবে সিরাজের, সেটা কখনোই সম্ভব ছিল না। সেটা কিন্তু মির্জাফরের জন্যই তোমার হচ্ছে সিরাজউদ্দৌলা পরাজিত হয়, বা বাংলার নবাব পরাজিত হয়। যেমন আমাদের বলা হয় ঘরসূত্র বিভীষণ, বিভীষণের জন্য কি রাবণ হেরেছিল, সেরকমই এই মির্জাফরের জন্য কিন্তু নবাব সিরাজউদ্দৌলা তোমার হচ্ছে পরাজয় হয়েছিল। মির্জাফরের লোক ছিল সে যে বাংলার নবাব বা বাংলার মসনদে সে বসবে। ঠিক আছে, সিরাজের কাছে 50,000 পদাতিক সৈন্য ছিল। কত সৈন্য? 50,000 পদাতিক সৈন্য, আর 18,000 অশ্বারোহী সৈন্য, প্রায় 70,000 ধরে নাও, 68,000 70,000। ঠিক আছে, আর ইংরেজের কাছে কত সৈন্য ছিল? ইংরেজের কাছে সৈন্য ছিল হচ্ছে, ইউরোপিয়ান সৈন্য ছিল হচ্ছে 800। ইউরোপীয় সৈন্য ছিল 800, আর এখানকার দেশীয় সৈন্য ছিল 2200। টোটাল ছিল কত? 3,000 সৈন্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। কোথায় 70,000, কোথায় তোমার হচ্ছে 3,000, মানে 68,000, মানে 70ই ধরে নাও। কোথায় 68,000, কোথায় 3,000। তো দেখো 68,000-এর কাছে 3,000 সৈন্য কখনো পারে? যেমন ধরো না 10 জন, তোমরা 10 জন আছো, আর একজন এসে তোমাদের সাথে ঝগড়া করছে বা মারপিট করার চেষ্টা করছে, সে কি পারবে? তাকে তো দমড়ে মুচড়ে তোমরা শেষ করে দেবে। সেটা কিন্তু সম্ভব? কোথায় 70,000 সৈন্য, কোথায় 68,000 সৈন্য, সরি 3,000 সৈন্য। যখন যুদ্ধ শুরু হয় 1757 খ্রিস্টাব্দে 23শে জুন, সেনাপতি
কে ছিল? মির্জাফর। ঠিক আছে, মির্জাফর কি যুদ্ধ করে? কি সেনাপতি, সৈন্য, এরাই তো যুদ্ধ করে। রাজা তো তার রাজকার্য পরিচালনা করে। এবার যখন যুদ্ধ শুরু হয়, ঠিক আছে, তখন কি হয়? যুদ্ধের সময় যে ওরা দেখো, এদের কাছে কি আছে? ঢাল, তরোয়াল, অশ্বরোহী, সোনা আছে, এগুলো দিয়ে যুদ্ধ করছে। আর ইংরেজদের কাছে কি আছে? বন্দুক আছে, তোপ আছে। ঠিক আছে, তাও কিন্তু এই 3000 সৈন্য মানে 68,000 সৈন্যের কাছে 3000 সৈন্য কিছুই না। মির্জাফর কি করে? মির্জাফর যে যুদ্ধ হয়, যুদ্ধ করার তোমার হচ্ছে মানে যুদ্ধ করাটা কি বলবো, তোমার আদেশ দেয়ই না। সৈন্য গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, 70,000 সৈন্য নিয়ে, 68,000 সৈন্য নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এদিকে ইংরেজ কি করছে? সমানে 3000 সৈন্য নিয়ে গুলি করছে, তার তোপ মারছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে? সিরাজের সৈন্য আস্তে আস্তে কি কমে আসছে, ক্ষত বিক্ষত হচ্ছে। মির্জাফরকে এসে সৈন্যরা যখন বলছে আপনি আদেশ দেন, আমরা যুদ্ধ করি, বলছে এখন না, যখন সময় হবে তখন বলে দেবো। এবার কি করতো, কি বলতো, এই 70,000 সৈন্য কতক্ষণ হবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? আজকে 50 জন যদি থাকে আর তুমি একাই তারওয়াল নিয়ে যাও, ওরা চুপচাপ থাকে, তুমি 50 জনকে তো মেরে ফেলতে পারবে, কিছু হবে না। সেরকমই চুপচাপ দাঁড়িয়ে আছে। বারবার করে আসছে সৈন্য, এসে বলছে সেনাপতিকে, মির্জাফরকে বলছে যে আপনি আদেশ দেন যুদ্ধ করার। কিন্তু সেনাপতি মির্জাফর যুদ্ধ করার আদেশ দেন না। ঠিক আছে, এরম করতে 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 যখন দেখছে মির্জাফর দেখছে যে নবাব সিরাজদৌল্লার সেনা আর জিততে পারবে না, ঠিক ভোরবেলায় যখন সেনা ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন মির্জাফর যুদ্ধ করার আদেশ দিচ্ছে। তখন কি আর যুদ্ধ করতে পারে বা জয় করতে পারে? এর ফলে কি হয়? সিরাজের পরাজয় হয় এবং পলাতক অবস্থায় তাকে ধরা হয় এবং তার মৃত্যু দেওয়া হয়। এখানে বলছে দেখো, পলাশী যুদ্ধের ফলাফল, গুরুত্ব, ফলাফল বা গুরুত্ব, ফলাফল একই, গুরুত্ব একই। যেটাকে বলছে ফলাফল সেটাকে বলছে গুরুত্ব। পলাশী যুদ্ধের ফলে আমাদের ভারতের কি অবস্থা হয় বা আমাদের বাংলার কি অবস্থায় পরবর্তী, সেটা তোমরা এবার জানতে পারবে। দেখো, ভারতের ইতিহাসে পলাশী যুদ্ধ ছিল অন্যতম নির্ণায়ক যুদ্ধ। ঠিক আছে, কোম্পানি বলছে দেখো, এই যুদ্ধের ফলাফলের উপর নির্ভর ছিল ভারতের ইস্টার্ন কোম্পানির ভবিষ্যৎ। ভারতের ভবিষ্যৎ নির্ভর ছিল এবং কোম্পানির ভবিষ্যৎ নির্ভর ছিল। প্রায় 200 বছর এই পলাশী যুদ্ধের পরাজয়ের ফলে ভারত পরাধীন হয়েছিল। ঠিক না? এটা একটা। ঠিক আছে, নেক্সট কি বলছে? ভারতের রাজনীতিতে কোম্পানির প্রতিষ্ঠা। দেখো, প্রথমেই আমি বলেছিলাম এর আগের দিনের নোটে যে ইংরেজরা ফরাসি কোম্পানির সাথে বাণিজ্য করার প্রতিদ্বন্দ্বিতায় পেয়ে উঠছিল না, তাই যে বাংলার যে রাজনৈতিক ক্ষমতা, সক্রিয় ক্ষমতা, সেটাকে হস্তক্ষেপ করতে চাইছিল। শেষে কি এই পলাশী যুদ্ধ বলে কি হস্তক্ষেপ করে নিল। ঠিক আছে, ভারতীয় রাজনীতিতে কোম্পানির প্রতিষ্ঠা। দেখো, এর ফলে কি যে ভারতীয় রাজনীতিতে কোম্পানির প্রতিষ্ঠা হয়ে গেল। ভারতীয় রাজনীতিতে কোম্পানি প্রতিষ্ঠিত হয়, পলাশী যুদ্ধের মাধ্যমে কোম্পানি হয়ে ওঠে বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক। ঠিক আছে, এখানে দেখো প্রত্যক্ষভাবে শাসক কে ছিল? মির্জাফর। মানে কি, যখন পরাজিত হয়, কারণ মির্জাফরের সাথে ডিল ছিল যাতে তিনি সিরাজকে পরাজয় করাবেন এবং বাংলা নবাব হবেন, এবং মির্জাফর বাংলা নবাব হয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু বাংলাতে কি হয়? পুতুল সরকারের প্রতিষ্ঠিত হয়। প্রত্যক্ষভাবে কে থাকে? তোমার মির্জাফর বাংলা নবাব হয়, কিন্তু পরোক্ষভাবে ক্ষমতার অধিকারী কে হয় বলতো দেখি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো, ভারতীয় রাজনীতিতে কোম্পানি প্রতিষ্ঠিত হয়, পলাশী যুদ্ধের মাধ্যমে কোম্পানি হয়ে ওঠে বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক এবং কোম্পানির হাতে পুতুলের পরিণত হয় বাংলার নবাব, পুতুল সরকার। পার্সিভাল
স্পাইয়ের মতে নবাবের সঙ্গে কোম্পানির সম্পর্ক ছিল ছায়া ও কায়ার মতো। ঠিক আছে, কারণ পুতুল বললাম আগে, কোম্পানি যেটা বলতো মির্জাপুর সেটা করতে বাধ্য, এবং যে রাজস্ব আদায় হতো বাংলা বিহারে, দেওয়ানি লাভটা পড়াবো তাহলে বুঝতে পারবে যে রাজস্ব আদায়ের অধিকারটা কে পায়, কোম্পানি পেয়ে যায়। যেমন ধরুন আমাদের বাড়ির ট্যাক্স, জমির ট্যাক্স কে সরকার নেয়, এই ট্যাক্সটা উঠানোর দায়িত্ব কে পায়, কোম্পানি পায়। কারণ এই অর্থের দ্বারাই তো সরকার একটা চলে, বা একটা রাজ্য চলে, বা রাজশক্তি চলে। ঠিক আছে, সেটা কিন্তু কার হাতে চলে যায়, কোম্পানির হাতে চলে যায়, এবং বাংলা নবাব পুতুল সরকারের পরিণত হয়। ঠিক আছে, এবার রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি। পলাশী যুদ্ধে পরিবর্তিত রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। বাংলার সিংহাসনে একের পর এক নবাবকে বসিয়ে আর্থিক বাণিজ্যিক সুবিধা আদায় করতে থাকে। ঠিক আছে, দেখো পরোক্ষভাবে ক্ষমতার অধিকারী কে ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক না? তাহলে সুবিধা ভোগ করবে কে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক সুবিধা ভোগ করবে কে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক না? দেখো নেক্সট কি বলছে, বাণিজ্যে কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা। বাণিজ্য দেখো কেমন, এবার তো বিনা শুল্কে বাণিজ্য করতে পারছে, ঠিক না? আজকে দেশীয় যে বাণিজ্য শিল্পগুলো আছে, সে কুটির শিল্প বলো বা বড় শিল্প যে আছে ভারতীয় শিল্প, সেই সময় নবাবের সময়, সিরাজউদ্দৌলার সময় যে শিল্পগুলো ছিল প্রত্যেককেই কি ট্যাক্স দিতে হতো নবাবকে। মির্জাফরকেও সে ট্যাক্স দিতে হতো। মির্জাফরকে মানে মির্জাফর যখন নবাব হলো, মির্জাফরকে সেই কোম্পানিগুলো, ভারতীয় যে কোম্পানিগুলো আছে বা শিল্পপতিরা ছিল তাদের ট্যাক্স দিতে হতো। কিন্তু এখানে কি ইংরেজকে তোমার কোনো ট্যাক্স দিতে হয়নি, হচ্ছে না। তাহলে কি বাণিজ্য একচেটিয়া হলো, আরো সহজ বোঝা যাচ্ছে। ধরো তুমি একটা প্রোডাক্ট তৈরি করলে, ধরো একটা কলম, ঠিক আছে, কলমটা তৈরি করতে তোমার 6 টাকা খরচা হলো, ঠিক আছে। এবার কি ধরে নাও ওই কলমের মধ্যে সরকার ট্যাক্স নিচ্ছে কত, 2 টাকা, তাহলে কলমটা দাম করে দাঁড়ালো 8 টাকা, ঠিক না? এবার তুমি তো 2 টাকা লাভে বিক্রি বেচবা, তাহলে কলমটা কত বেচছো, 10 টাকা, তাহলে তোমার লাভ হচ্ছে। এটা ধরে নাও আমাদের দেশীয় শিল্প বা কোম্পানির ক্ষেত্রে বলছি, শিল্পপতিদের ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে। আর হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে কি হচ্ছে, যে একটা প্রোডাক্ট তৈরি করতে 6 টাকা খরচা হচ্ছে, সরকারকে কোন ট্যাক্স দিতে হচ্ছে কি, তাহলে সে যদি 10 টাকায় বিক্রি করে তাহলে 4 টাকা লাভ, ঠিক আছে। সে যদি 8 টাকা লাভ, 8 টাকায় যদি বিক্রি করে তাহলে 2 টাকা লাভ, ঠিক না? একই পেন একজন 10 টাকাতে বেচছে দেশীয় কোম্পানি, আর ব্রিটিশ কোম্পানি ধরুন 8 টাকাতে বেচছে, ঠিক আছে। তাহলে কি আমাদের দেশীয় যে শিল্পপতিরা কি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, কারণ ব্রিটিশ কোম্পানি আছে তাদের তো কোনো শুল্কই দিতে হচ্ছে না, ঠিক না? ওকে আমাদের দেশীয় কোম্পানি 10 টাকা বেচলে 2 টাকা লাভ, আর ও 8 টাকা বেচলে 2 টাকা লাভ, ঠিক না? তো ও 8 টাকাতে বেচছে, তো আর মানুষ কি বোকা, যেটা 8 টাকাতে পাবে সেটাই নিবে। একই জিনিস পাচ্ছে, একজন 10 টাকাতে বেচছে, একজন 8 টাকাতে বেচছে, যে নিচে 8 টাকাতে বেচছে তার কাছে নিবে। তাহলে এর ফলে কি হচ্ছে, দেশীয় যে বাণিজ্য সেগুলো কি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে কোম্পানির কি একচেটিয়া বাণিজ্য স্থাপন করা হচ্ছে না, ঠিক আছে। এরকম করতে করতে আমাদের যে দেশীয় বাণিজ্য আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছিল। তারপরে যখন যে বাণিজ্য ধ্বংস হয়ে গেল, ওই পেনটা কততে বেচছিল, 8 টাকাতে, ঠিক না? আর দেশীয় কোম্পানি যদি 8 টাকাতে বেচে কদিন সে বিনা লাভে বেচবে, পারবে কি পারবে না। এবার যখন কোম্পানি ধ্বংস হয়ে গেল তখন ওই পেনটা কি হলো, দেখো 8 টাকার জায়গায় কত, 10 টাকাতে বেচছে, নিতে হবে তোমাকে। 12 টাকায় যদি বেচে নিতে হবে তোমাকে, কারণ পেন তো তোমার একটা কোম্পানি করছে। ওই যদি 15 টাকায় বেচে তাহলে কি তোমাকে নিতে হচ্ছে, 15 টাকাতে নিতে হচ্ছে। আবার যদি 20 টাকাও বেচে তাহলে কোম্পানি কত লাভ হচ্ছে, তাহলে কি কোম্পানি একচেটিয়া বাণিজ্য স্থাপন করতে পারলো। তারপর হচ্ছে
বাংলার স্বাধীনতার সূর্যাস্ত। দেখো, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় পলাশী